নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। ছোটবেলায় যে সকল লেখকদের লেখা হাতে নিয়ে এক প্রকার ডুবে যেতাম ভাবনার অতল গহ্বরে, তার মধ্যে অন্যতম হলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। তার লেখা রহস্যভেদী মেঘনাদ ও অর্ণব জুটি একসময় প্রায় সকল কিশোর মনে অন্যরকম ঝড় তুলেছিল। শত্রুপক্ষ যতই জাদ্রেল হোক না কেন, এত সহজে কি রহস্যভেদী মেঘনাদকে টলানো যায়? লেখকের ক্ষুরোধার কলমের জোরে জীবন্ত হয়ে ওঠা এই রহস্যভেদী মেঘনাদ ও অর্ণবের কাহিনী নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আপনি শুনবেন শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় রচিত রহস্যভেদী মেঘনাদের ড্রাগন দেবতার চোখ। আজকের গল্পের সূত্রধার ও অর্ণবের চরিত্রে আমি লিও, মেঘনাদের চরিত্রে অভিষেক। তাহলে চলুন আমরাও মেঘনাদের সাথে ধীরে ধীরে রহস্য ভেদের চেষ্টা করি। দেখাই যাক না আমরাও রহস্য ভেদ করতে পারি কিনা, না হলে মেঘনাদ বাবু তো রইলই। শুরু হচ্ছে আজকের কাহিনী, ড্রাগন দেবতার চোখ। শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে আচমকা জ্যামে আটকে পড়ল মেঘনাদের অমিনি গাড়িটা। পাশে আমি। এ ব্যাপারটা ভীষণ বিরক্তিকর। কে জানে কখন লাইন খুলবে। আমরা ফিরছিলাম সিঁথি থেকে মেঘনাদের সঙ্গে একটা তদন্তের কাজ সেরে। হঠাৎ গাড়ির পেছনের দরজা খোলার আওয়াজ পেয়ে ফিরে তাকিয়ে আমি চমকে উঠলাম। বছর 30 বয়সী এক ভদ্রমহিলা গাড়িতে উঠে পেছনের সিটে বসে পড়েছেন। ব্যাপারটা অভাবিত তো বটেই। ভদ্রমহিলাকে কোথায় যেন আমি দেখেছি। মুখটা আমার খুবই পরিচিত ঠেকল। মাফ করবেন, বাধ্য হয়ে আপনাদের গাড়িতে এভাবে উঠে বসতে হলো। আপনি তো রহস্যভেদী মেঘনাদ ভরদ্বাজ, আর আপনি নিশ্চয়ই ওর সহকারী বন্ধু অর্ণব সেন। আপনাদের কথা আমি অনেক শুনেছি, তাই তো না এসে আর পারলাম না। মেঘনাদ মাথা না ঘুরিয়ে গাড়ির সামনে ছোট্ট লুকিং গ্লাসটায় চোখ রেখে বলল, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমার নাম স্বাতী মজুমদার। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি বরং এক কাজ করুন, আমার ফ্ল্যাটে আসুন। আমার একটা কার্ড আপনাকে দিচ্ছি, জাস্ট এ মিনিট। দরকার হবে না, আমি আপনার ঠিকানা জানি, কিন্তু আপনার ফ্ল্যাটে যাওয়ার বা আপনাকে ফোন করার কোনো উপায় নেই আমার কাছে। ওরা সবসময় আমার উপর নজর রাখছে, তাই তো। বলতে বলতে সামনের ক্রসিং এর লাল আলো সবুজ হলো। আমাদের গাড়িও চলতে শুরু করলো। মেঘনাদ এর মধ্যে আর কোনো কথা বলল না। একদম গিয়ে থামলো হাতিবাগানের কাছাকাছি। রাস্তার একধারে গাড়িটা পার্ক করে বলল, সামনের ওই রেস্টুরেন্টে বসে আমরা এক কাপ করে চা খেতে খেতে আপনার সমস্যাটা শুনতে পারি। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। স্বাতী মজুমদার মেঘনাদের কথায় বেশ স্বস্তি পেলেন বলে মনে হলো। রেস্টুরেন্টটা দোতলা, উপরতলাটা বেশ নিরিবিলি। সেখানে রাস্তার দিকের জানলার ধারে একটা টেবিল ঘিরে বসলাম আমরা তিনজন। এবার বলুন আপনার সমস্যাটা কি? আর ঠিক তখনই আমার মনে পড়ল এই ভদ্রমহিলাকে আমি কোথায় দেখেছি। আমি এনাকে দেখেছি টিভি সিরিয়ালে। ভদ্রমহিলা একজন অভিনেত্রী, সেই জন্যেই ওর মুখটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছিল। স্বাতী মজুমদারই তখন তার সমস্যার কথা বলতে শুরু করেছেন। দেখুন মেঘনাদ বাবু, ব্যাপারটা শুনলে প্রথমে আপনার হয়তো নেহাতি তুচ্ছ বলে মনে হবে, হয়তো এর সত্যি কোনো মানেই নেই। অন্তত আমার স্বামীর তো তাই ধারণা। কিন্তু চিঠিগুলো না আমার সত্যি বড্ড ধাঁধায় ফেলে দিয়েছে। চিঠি? কে আপনাকে চিঠি পাঠিয়েছে স্বাতী দেবী? সেটাই তো ঠিক বুঝে উঠতে পারছি না। ওগুলো সত্যি না ভাওতা, নাকি আমার স্বামীর মতে ঠিক কারোর কাণ্ডজ্ঞানহীন রসিকতা। আপনার স্বামী মানে
চিত্র পরিচালক সুপ্রভাত মজুমদার। আপনি আমার স্বামীকে চেনেন? আপনারা স্বামী স্ত্রী বিখ্যাত মানুষ, যাকে বলে সেলিব্রিটি, আপনাদের চেনাটাই তো স্বাভাবিক। কই চিঠিগুলো সঙ্গে এনেছেন? হ্যাঁ, এই যে। বলতে বলতে মিসেস স্বাতী মজুমদার তার হাত ব্যাগ থেকে 3টে হলদে রঙের খাম বার করল। এর মধ্যে রেস্টুরেন্টের বয় 3 কাপ চা আর ফিশ ফ্রাই দিয়ে গেছে। মেঘনাদ ফিশ ফ্রাইতে কামড় দিয়ে খাম খুলে উল্টে পাল্টে দেখতে লাগলো। বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই হলুদ রঙের খাম। 3টে খামের উপরই স্বাতী মজুমদারের নাম ঠিকানা ইংরেজিতে টাইপ করা। কোনো প্রেরকের নামও নেই, পোস্টাল স্ট্যাম্পও নেই। এসব চিঠি তো পোস্টে আসেনি, তবে আপনি পেলেন কি করে? কেউ আমার বাড়ির লেটার বক্সে ফেলে দিয়ে গেছে। মেঘনাদ আর কোনো কথা না বলে প্রথম পা খামের মুখ খুলে চিঠিটা বার করে। 15 দিন আগের তারিখ, ইংরেজিতে টাইপ করা ছোট্ট একটা চিঠি। বাংলা করলে দাঁড়ায়, ড্রাগন দেবতার বাঁ চোখের মণিটা ফিরিয়ে না দিলে বিপদ হবে। প্রেরকের কোনো নাম ঠিকানা কিচ্ছু নেই, শুধু ছোট্ট একটা ড্রাগনের ছবি আঁকা। সেই ড্রাগনের মুখ থেকে আগুন বেরোচ্ছে। দ্বিতীয় চিঠির ভাষা একটু কড়া, সেটা 7 দিন আগের তারিখে পাঠানো হয়েছে। সাবধানবাণী গ্রাহ্য করলে না, ড্রাগন দেবতার অভিশাপ তোমায় ধ্বংস করবে। এইবার তৃতীয় খাম খুলে চিঠিটা বার করল মেঘনাদ। এখানেও ড্রাগনের ছবি। এই চিঠিতে রীতিমতো হুমকি দেওয়া রয়েছে। লেখা আছে, দুবার সাবধান করা সত্ত্বেও তুমি গ্রাহ্য করনি, এর শাস্তি তুমি পাবে। এবার ড্রাগন দেবতা নিজেই নিজের চোখ ফিরিয়ে নেবেন। আগামী বৈশাখী পূর্ণিমা রাতে ড্রাগন দেবতা ফিরে পাবেন তার হারানো চোখ। চিঠি 3টি পড়ে মেঘনাদ সেগুলো স্বাতী দেবীর হাতে ফিরিয়ে দিয়ে বলল, এই 3টে চিঠি থেকে কোনো রহস্যই পরিষ্কার হলো না। আচ্ছা, এসব চিঠি আপনার বাড়ির ডাকবাক্সে কে ফেলতে পারে, আপনার কোনো ধারণা আছে? না, আমি নিজের চোখে দেখিনি, তবে আমার বাড়ির কাজের মেয়ে মোক্ষদা বলেছে সে নাকি দেখেছে শেষ চিঠিটা ডাকবাক্সে ফেলে গেছে একটা চিনেম্যান। চিনেম্যান? হ্যাঁ মেঘনাথ বাবু, ওই ড্রাগন দেবতার সঙ্গে কিন্তু চিনেম্যানদের বেশ একটা সম্পর্ক আছে। চীনেরাই ড্রাগনকে দেবতা জ্ঞানে পুজো করে শুনেছি। তা না হয় হলো, কিন্তু ড্রাগন দেবতার চোখ ব্যাপারটা কি না জানলে তো কিছুই বোঝা যাচ্ছে না। গত 3 মাস আগে। দেখুন মেঘনাথ বাবু, ঝামেলাটা আসলে পাকিয়েছেন আমার স্বামী। এখন আর কিছুই করার নেই। ব্যাপারটা একটু খুলে বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। 3 মাস আগে ঘটনাটা শুরু। সে সময় আমি আর আমার স্বামী নেপালে বেড়াতে গিয়েছিলাম। পশুপতিনাথ মন্দিরের পুজো দিয়ে সামনের বাজারে ঢুকলাম। সেখানে নানা রকম জিনিস বিক্রি হয়। কিছু কিছু মার্কেটিং করে ফিরছি, হঠাৎ দেখি বাজারের এক প্রান্তে আধা অন্ধকারে এক বুড়ো চিনেম্যান একটা ফোল্ডিং টেবিল সাজিয়ে তার উপর কিছু রং বেরঙের পাথর নিয়ে বিক্রি করছে। আমি আমার স্বামীকে বললাম, ওগো চলো না দেখি ভালো পাথর পাওয়া যায় কিনা, পছন্দ হলে কিনে একটা লকেট বানাবো। ওসব কি পাথর নাকি? সব ঝুটো কাঁচ। কথাটা বোধহয় সেই বুড়ো চিনেটার কানে গিয়েছিল, কারণ তারপরেই তার ক্রুদ্ধ স্বর শুনলাম। আরে ও বাঙালি বাবু, তোমরা কি পাথর চেনো? তাহলে এখানে এসে একবার দেখো। ঠিক ঠিক, নোটেক নোটেক। চলোই না, লোকটা যখন এত করে বলছে। সেদিন ওই চিনেটার কাছেই কিনেছিলাম রক্তমুখী নীলাটা। দেখি মনে হয়েছিল জিনিসটা না ছোটো নয়। আর আশ্চর্যের কথা, বুড়ো চিনেটা খুব কম দামেই পাথরটা আমাদের বেচে দিয়েছিল। দেবার সময় শুধু বলেছিল, বাঙালি বাবু তোমরা আমায় অবিশ্বাস করেছিলে, তাই এটা তোমাদের দিলাম। এটার জন্য আমায় তোমাদের চিরকাল মনে থাকবে। এখন তার এই কথার অর্থ বুঝতে পারছি। বলতে বলতে স্বাতী দেবী একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি অর্থ স্বাতী দেবী? সেদিন চিনেটা কিছু বলেনি,
কিন্তু পরে জেনেছিলাম ওই রক্তমুখী নীলাটাকে কেন্দ্র করে একটা কিংবদন্তি প্রচলিত আছে। কি কিংবদন্তি? ওটা নাকি এককালে চীন দেশের কোনো প্রাচীন ড্রাগন দেবতার বাঁ চোখের মণি ছিল। সেটা কোনো লোভী তস্কর চুরি করে। শুধু তাই নয়, এরকম আরো একটা নীলা যা নাকি ড্রাগন দেবতার ডান চোখের মণি ছিল, সেটাও চুরি হয়ে এসে উত্তরপাড়ার বিখ্যাত চৌধুরী পরিবারের নীলাঞ্জনা চৌধুরীর কণ্ঠে বর্তমানে শোভা পাচ্ছে। ড্রাগন দেবতার বিধান, যথাসময়ে এ দুটি নীলা আবার ড্রাগন দেবতার কাছে ফিরে যাবে। সব ব্যাপারটা শুনতে শুনতে বেশ অবাক লাগছিল। রক্তমুখী নীলা নাকি সকলের আবার সহ্য হয় না, কাউকে রাজা তো কাউকে ফকির করে দেয়। মেঘনাদ জিজ্ঞেস করল, কিন্তু এসব গল্প আপনি জানলেন কোথা থেকে? এই যে সঙ্গেই রয়েছে আমার পত্রিকাটি। বলতে বলতে একটি পত্রিকার কপি বার করে দিলেন স্বাতী মজুমদার। পত্রিকাটির নাম মাসিক অবিশ্বাস্য। পৃথিবীর যত অদ্ভুত আশ্চর্য ঘটনা নিয়ে লেখা থাকে এই পত্রিকাটিতে। সব কাহিনী সত্যি বলে দাবি করা হয়। আসলে আজও এ ধরনের খবর পড়ার মতো পাঠকের অভাব নেই। তা বিশ্বাস করেই হোক বা না করেই হোক, এটা দেখছি এই মাসের সংখ্যা। এই তো স্বাতী দেবী যা বললেন সেই লেখাটা এই সংখ্যাটাতেই বেরিয়েছে। শিরোনাম করেছে ড্রাগন দেবতার চোখ। এতক্ষণ স্বাতী দেবী এই মণি সম্পর্কে যা বললেন তা সবই এই নিবন্ধে লেখা রয়েছে। এমনকি এ কথাও লেখক জানিয়েছেন ড্রাগন দেবতার চোখের সেই মণি দুটো বর্তমানে এই বাংলার 2 মহিলার কাছে আছে। তাদের নামও উল্লেখ করা হয়েছে। আশ্চর্য, লেখক এসব তথ্য জানলেন কি করে? কথাটা মেঘনাথকে বলবো ভাবছি, শুনলাম মেঘনাথ স্বাতী মজুমদারকে বলছে, পত্রিকার কপিটা আমার কাছে 2 দিনের জন্য রাখতে পারি? স্বচ্ছন্দে, ওটা তো আপনাকে দেব বলেই এনেছি। ধন্যবাদ। ইতিমধ্যে আরো 1 কাপ করে চা চলে এসেছে। মেঘনাথ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মিসেস মজুমদার, মনে হচ্ছে নীলাটা এখন আপনার কাছেই আছে। ওটা আমাকে একবার দেখাতে পারেন? স্পষ্টতই মনে হলো মেঘনাথের কথা শুনে স্বাতী মজুমদার বেশ অবাক হয়েছেন। বললেন, কিভাবে জানলেন ওটা আমার কাছে আছে? আসলে ওটা কোনো জায়গায় রাখতেই আমি আজকাল ভরসা পাই না ঠিক। মেঘনাথ জবাব না দিয়ে শুধু একটু হাসল। এরপর স্বাতী মজুমদার তার ব্লাউজের ধার থেকে একটা ছোট্ট ব্যাগ বের করেই হঠাৎ একদিকে তাকিয়ে ভীতভাবে আর্তনাদ করে উঠলেন। আমি ভাবতেই পারিনি সত্যি সত্যি কোনো চীনেম্যান এসে আমার কাছ থেকে ওই দামি মণিটা চুরি করে নিয়ে যাবে। স্বাতী মজুমদারের দৃষ্টি অনুসরণ করে আমি চোখ ঘোরালাম। রেস্টুরেন্টে কখন 2জন চীনেম্যান এসে ঢুকেছে। তারা কোণের দিকে একটা টেবিলে বসে চা খাচ্ছে আর মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছে। ওদের একজন বয়স্ক, অন্যজন তরুণ। ওরা কখন ঢুকেছে আমরা নিজেদের কথার খেয়ালে তার টেরই পাইনি। স্বাতী দেবী ওদের দেখেই ভয় পেয়েছেন। ওর চোখ মুখ এখন ভীত বিবর্ণ। কিন্তু আমাকে আরো অবাক করে দিয়ে মেঘনাথ সেই বয়স্ক চীনেটাকে সম্বোধন করে ইংরেজিতে বলল, হ্যালো ডক্টর চ্যাং, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ আফটার আ লং টাইম। বলতে বলতে মেঘনাথ আমাদের টেবিল ছেড়ে উঠে গিয়ে ওদের পাশে খালি চেয়ারটায় বসে ওদের সঙ্গে কথা বলতে লাগলো। একটু বাদে দেখলাম ওরা 3 জনেই উঠে দাঁড়ালো। তারপর চীনে 2 জন মেঘনাথের সঙ্গে করমর্দন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। তবে যাবার আগে একবার আমাদের দিকে আর চোখে তাকিয়ে গেল। সেটাও আমার দৃষ্টি এড়ালো না। মেঘনাথ ফিরে আসতেই আমি জিজ্ঞেস করলাম, ওদের তুই চিনিস? একজনকে চিনি, ওই বয়স্ক চীনে ভদ্রলোক ডক্টর চ্যাং। এককালে যখন এই এলাকায় থাকতাম তখন থেকেই পরিচয় ছিল। উনি একজন ভালো ডেন্টাল সার্জন। এ পাড়াতেই ওর চেম্বার আছে। আর ওই কম বয়সী চিনিটা? ওকে আমি চিনি না, আগে কোনোদিন দেখিনি। ডক্টর চ্যাংকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন
চীনে ছেলেটা দিন কয়েক আগে হংকং থেকে এসেছে, পেশা ইঞ্জিনিয়ার। এখানে ওদের কোম্পানি প্রজেক্টে কি একটা কাজ হচ্ছে, ডক্টর চ্যাং এর দুঃসম্পর্কের আত্মীয়। মিথ্যে কথা, ওরা এখানে এসেছে আমায় অনুসরণ করে। ব্যাপারটা তো কাকতালীয় হতে পারে। মেঘনাদ স্বাতী দেবীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর বলেন, আর ডক্টর চ্যাংকে সে ভালো মতোই চেনেন এবং তিনি একজন সজ্জন ব্যক্তি। কিন্তু ওই চীনের তরুণটি, ও নাকি কিছুদিন আগে হংকং থেকে এসেছে। এই কথা আমি একেবারেই বিশ্বাস করি না। ঠিক আছে, ঠিক আছে, এ ব্যাপারে আমি খোঁজ নেব। কিন্তু স্বাতী দেবী, সেই রক্তমুখী নীলাটা কিন্তু এখন আমাদের দেখা হয়নি। সত্যি, কথায় কথায় ভুলেই গেছিলাম। স্বাতী মজুমদার এবার তার ছোট্ট ব্যাগ থেকে বের করে আনলেন রঙিন কাগজে মোড়া একটা নীল পাথর। দ্যুতিময় সেই পাথরটির দিকে আমরা নিঃশব্দে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলাম। নীল পাথরটার মধ্যিখানে একটা লাল বিন্দু, রক্তমুখী নীলা। এমন অমূল্য পাথর এর আগে কোনোদিন আমি দেখিনি। এটাই তাহলে ড্রাগন দেবতার বাঁ চোখের মণি। হ্যাঁ, বুঝতেই তো পারছেন মেঘনাথ বাবু, এমন একটা রত্ন সঙ্গে নিয়ে বেড়ানো খুবই বিপজ্জনক। তবু শুধু আপনাকে দেখাবার জন্যই। এবার দুম করে মেঘনাথ যে কথাটা বলল, তার জন্য নিশ্চয়ই স্বাতী মজুমদারও প্রস্তুত ছিলেন না। মেঘনাথ বলল, এটা যদি রক্ষা করতে চান, আমার পরামর্শ হলো এটি কয়েকদিনের জন্য, অন্তত আগামী পূর্ণিমার রাত পর্যন্ত আমার কাছে রেখে যান। কয়েক মুহূর্ত যেন পাং শুটে মুখে মাথা নিচু করে বসে রইলেন স্বাতী দেবী। তারপর শুকনো গলায় বললেন, মাফ করবেন, এ ব্যাপারে আমার কিছু সমস্যা আছে। কি সমস্যা? উত্তরপাড়ায় চৌধুরী ভিলায় আগামী 13 তারিখে হিরণময় চৌধুরী একটা পার্টি দিচ্ছেন। সেখানে আমাদের স্বামী স্ত্রীর আমন্ত্রণ আছে। ওই দিনই হিরণময় বাবুর সঙ্গে আমার স্বামীর আগামী ছবি প্রযোজনার ব্যাপারে কন্ট্রাক্ট ফাইনাল হবে। অর্থাৎ হিরণময় বাবু নতুন একটা ছবি প্রযোজনা করতে চান, আর সেটি পরিচালনা করবেন আপনার স্বামী সুপ্রভাত মজুমদার, তাই তো? হ্যাঁ, আমার স্বামী চান ওই দিন আমি ওই রক্তমুখী নীলাটা লকেটে পড়ে যাই, কারণ অন্যটি আছে হিরণময় বাবুর স্ত্রী নীলাঞ্জনা দেবীর গলায়। তার মানে লকেটটি পরে আপনি নীলাঞ্জনা দেবীকে টেক্কা দেবেন, তাই তো? এবার আমি হেসে বলি। স্বাতী মজুমদার একটু লজ্জিত মুখে কি যেন একটা বলার উপক্রম করছিলেন। তার আগেই মেঘনাথ বললে, কিন্তু আপনি কি খেয়াল করেছেন, চিঠির হুমকি সত্যি হলে ওই দিনই দুটি রক্তমুখী নীলা ড্রাগন দেবতার কাছে ফিরে যাবার কথা, কারণ ওই রাতটাই বৈশাখী পূর্ণিমা। স্বাতী দেবী কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, কিন্তু এই অবস্থায় আমি কি করতে পারি মেঘনাথ বাবু? বিশেষত আমার স্বামী যখন এসব হুমকি একেবারেই গ্রাহ্য করতে চান না। ওকে, আমার প্রথম পরামর্শ যখন আপনি মানতে চাইছেন না, তখন আমায় অন্য ব্যবস্থা করতে হবে। প্লিজ, আপনি কিছু মনে করবেন না। না না, আপনার সমস্যা আমি বুঝতে পেরেছি স্বাতী দেবী। চলুন এবার ফেরা যাক। আমরা সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। আলম বাজারের কাছে স্বাতী মজুমদারকে নামিয়ে দিয়ে আবার আমরা গাড়ি ঘোরালাম। শ্যামবাজার পার হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরলাম। গিরিশ পার্কটা পার হয়েই মেঘনাথ মোবাইলে কাকে যেন ফোন করল। হ্যালো, আমি মেঘনাথ ভরদ্বাজ বলছি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। সেটা দেখা হলেই বলবো। হ্যাঁ ঠিক আছে, আগামীকাল দুপুর 12টা নাগাদ। হ্যাঁ হ্যাঁ, আপনার দপ্তরে। ধন্যবাদ, নমস্কার। কার সঙ্গে কথা বললি রে? প্রাণকৃষ্ণ গুছাইত, মাসিক অবিশ্বাস্য পত্রিকার সম্পাদক। কিন্তু তোর ফোন নম্বর জানলে কি করে? কেন, পত্রিকাতেই তো রয়েছে। একবার তার সঙ্গে কথা বলা দরকার। সেই দিনই সন্ধ্যের পর মেঘনাথের সঙ্গে ওর বেলতলার ফ্ল্যাটে ঢুকে দেখি এক অচেনা ভদ্রলোক ওর ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছেন।
আমাদের ঘরে ঢুকতে দেখেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে দুহাত জড়ো করলেন। ভদ্রলোকের বয়স 35-36 হবে। গায়ের রং কালো, বেটে খাটো চেহারা, পরনে সাফারি স্যুট। ভদ্রলোক হাত জড়ো করে বিনয়ী কণ্ঠে বললেন। সামনে সোফাটায় বসতে বসতে মেঘনাদ বললে, আমার নাম সুপ্রভাত মজুমদার। আপনাদের এই অসময়ে এসে বিরক্ত করার জন্য দুঃখিত। সুপ্রভাত বাবু, এইভাবে বিরক্ত হওয়াটা আমার পেশারই অঙ্গ। তবে আপনি আমার কাছে কেন এসেছেন তা বোধ করি আমি অনুমান করতে পেরেছি। আসলে আপনার স্ত্রী স্বাতী দেবী ইদানিং যে কারণে ভীত হয়ে দিন কাটাচ্ছেন সেটা আপনি বিশ্বাস করতে পারছেন না, তাই তো? হ্যাঁ, তবে স্বাতী আজই আপনার সঙ্গে দেখা করেছে এবং তার ভয়ের কারণ জানিয়েছে তা আমি জানি। মানে স্ত্রীর চালচলনের ওপর আপনি নজর রাখার ব্যবস্থা করেছেন, তাই তো? মেঘনাদ গম্ভীরভাবে কথাটা বলতেই সুপ্রভাত বাবু একটু যেন অপ্রতিভ হলেন। আমতা আমতা করে বললেন, না, মানে আমার ড্রাইভার। বুঝতে পেরেছি, কিন্তু বলুন তো, আপনার স্ত্রীর ভয়টা যে অমূলক এমন ধারণা আপনারই বা হলো কি করে? আমার স্ত্রী বরাবরই একটু ভীতু প্রকৃতির, আর মাসিক পত্রিকার ওই প্রবন্ধটা পড়ার পর থেকেই নতুন করে ভয় আবার মনে বাসা বেঁধেছে। তাহলে ওইসব চিঠি, চিনেম্যান, এসবের ব্যাখ্যা আপনি কি দেবেন? আমার তো মনে হয় কেউ ওর সঙ্গে রসিকতা করছে। রসিকতা? কি কুক্ষণে যে ওই রক্তমুখী নীলাটা কিনেছিলাম। আচ্ছা, এইসব রসিকতা কি করতে পারে বলে আপনার ধারণা? সেটা বলা শক্ত, তবে একটা সম্ভাবনা আমার এক্ষুনি মাথায় এলো। কোন সম্ভাবনা? কোনো দুষ্কৃতী সাথীর মনে একটা ফিয়ার সাইকোসিস বা ভীতির সঞ্চার করে ওই নীলাটা হস্তগত করতে চাইছে। কারণ সাথী যত ভয় পাচ্ছে নীলাটাও নিজের কাছে আঁকড়ে রাখছে। সুপ্রভাত বাবু, এবার কিন্তু আপনি নিজেই নিজের বক্তব্য থেকে সরে এলেন। অর্থাৎ ব্যাপারটা রসিকতা নয়, এর পেছনে কোনো চক্রান্ত আছে। হ্যাঁ, মানে হঠাৎই কথাটা মনে হলো। আচ্ছা, উত্তরপাড়ার বিখ্যাত চিত্র পরিচালক হিরণময় চৌধুরী আপনার পরিচালিত কোনো ছবি প্রযোজনা করছেন? ও খবরটাও আপনার কানে গেছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে হিরণ্ময় আমার বহুকালের বন্ধু, একই কলেজে পড়াশোনা করেছি। আপনাদের ডিনারটা বোধহয় আগামী 13ই মে, তাই না? ওই দিন হিরণময় বাবু তার উত্তরপাড়ার বাড়িতে একটা ডিনার পার্টি দেবেন, তাই তো? হ্যাঁ। আর সেটা বৈশাখী পূর্ণিমার রাত, এটাও নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। আপনি কি বলতে চাইছেন মেঘনাথ বাবু? আমি শুধু এটুকুই বলতে চাই, ওই রাতটা আপনারা একটু সাবধানে থাকবেন। কোনো সম্ভাবনাকেই তুচ্ছ করে উড়িয়ে দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। একটা ঝুরঝুরে ভাঙা দোতলা বাড়ি। সিঁড়িতে পা দিয়েই মনে হলো যে কোনো মুহূর্তে পায়ের নিচ থেকে আলগা ইট খসে একেবারে পপাত ধরনী তল হয়ে যেতে পারি, কিন্তু তেমন কিছুই হলো না। আমি আর মেঘনাদ পায়ে পায়ে দোতলায় উঠে এলাম। এই দিনের বেলাতেও অন্ধকার স্যাঁতসেঁতে জায়গাটা, পাশাপাশি কয়েকটা খুপড়ি ঘর, প্রায় প্রতিটি ঘরেই নানা ছোটোখাটো প্রকাশনা সংস্থার অফিস। একেবারে শেষের ঘরটার মাথার সাইনবোর্ডে লেখা প্রাণকৃষ্ণ প্রকাশন। হ্যাঁ, এটাই মাসিক অবিশ্বাস্য পত্রিকার অফিস। প্রায় অন্ধকার কক্ষটির দেয়ালের র্যাকগুলোতে নানা বই পত্র পত্রিকা বান্ডিল করে রাখা রয়েছে, আর কাউন্টারে বসে রয়েছেন শুটকো চেহারার একটা বুড়ো। ওই অল্প আলোতেই ভদ্রলোক বসে এক মনে প্রুফ দেখছিলেন। আমরা সামনে গিয়ে দাঁড়াতেও প্রথমটা খেয়াল করলেন না। নমস্কার প্রাণকৃষ্ণবাবু। আপনারা? আমি মেঘনাদ ভরদ্বাজ, আর এ আমার বন্ধু অর্ণব সেন। সঙ্গে সঙ্গে ভদ্রলোকের হাবভাব পাল্টে গেল। এক গাল হেসে কৃতার্থ ভঙ্গিতে তিনি বললেন, আসুন মেঘনাথ বাবু, আসুন আসুন। অর্ণব বাবু, আর ভেতরে আসুন, ভেতরে আসুন। আমার এই ছোট্ট অফিস ঘরে কোথায় যে আপনাদের বসতে দেব,
ওই যে ওই চেয়ার আর ওই টুলটায় বসুন খন। আপনি ব্যস্ত হবেন না প্রাণকেষ্ট বাবু। কথাটা আমার বলা শেষ হবার আগেই প্রাণকেষ্ট গুচ্ছাই হাঁক দিলেন। ওরে বলাই, এই যা 2 কাপ, ও না 3 কাপ চা নিয়ে আয় তো। অফিস ঘরের এক কোণে খয়া চেহারার বছর 20 বয়সী যে তরুণ কর্মচারীটি এতক্ষণ বসে ঢুলছিল, প্রাণকেষ্টবাবুর হুকুম শুনে তড়িৎ গতিতে মালিকের কাছ থেকে খুচরো পয়সা নিয়ে চা আনতে চলে গেল। সে যাবার পর প্রাণকেষ্টবাবু গদগদভাবে হেসে বললেন, দেখুন মেঘনাথ বাবু, আমার ভাগ্য আপনি নিজে থেকেই ফোন করেছেন, না হলে কদিন যাবৎ আমি ভাবছিলাম যে নিজেই আপনার কাছে যাব। কেন বলুন তো? আসলে মানে আমার পাঠকরা চাইছে আমার পত্রিকায় বিশেষ অবিশ্বাস্য সংবাদগুলোর পাশাপাশি কিছু সত্যি তদন্ত কাহিনীও ছাপা হোক। এবার আপনার কিছু তদন্ত বিবরণী আমার বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি, মানে আমার পত্রিকার পাঠকদের জন্য যদি আপনার কিছু তদন্তের অভিজ্ঞতার কথা যদি লেখেন। আপনি ভুল করছেন। তদন্ত আমি করি বটে, কিন্তু তা লেখে আমার এই বন্ধু, তাও স্বপন বন্দ্যোপাধ্যায় ছদ্মনামে। কিছুক্ষণের মধ্যেই ভদ্রলোকের সঙ্গে আমাদের বেশ আলাপ জমে গেল। কথায় কথায় মেঘনাদ এবার আসল প্রসঙ্গে এলো। গত সংখ্যায় তার পত্রিকায় প্রকাশিত ড্রাগন দেবতার চোখ নিবন্ধটির ব্যাপারে। কি ব্যাপার বলুন তো? এই লেখাটি প্রকাশিত হওয়ার পর থেকেই নানা চিঠিপত্র আসছে, ফোন করেও অনেকে বিষয়টি সম্পর্কে আরো জানতে চেয়েছে। মানে লেখাটি রীতিমতো হিট মশাই। আচ্ছা, এর লেখক অমলেন্দু দেববর্মা ভদ্রলোককে আপনি চেনেন? আগে না মশাই, ভদ্রলোক গত 2 মাসে, মানে সত্যি বলতে গত 2 মাস আগে একদিন দুপুরে এসে লেখাটা দপ্তরে জমা দিয়ে গিয়েছিলেন। ভালো লেগেছে তাই ছেপেছি, এই যা। ভদ্রলোকের ঠিকানাটা আমায় দিতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই। ইতিমধ্যেই বলাই ভাঁড়ে চা নিয়ে এসেছে। এরপর মেঘনাদ আর আমি চা খেয়ে প্রাণকেষ্ট বাবুর সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে অমলেন্দু দেববর্মার ঠিকানাটা নিয়ে বেরিয়ে এলাম। ফিরতি পথে হাজরা মোড়ের কাছাকাছি এসে হঠাৎ মেঘনাদ বলল, চলুন একবার হিরণময় চৌধুরীর সঙ্গে দেখা করে আসি। হিরণময় চৌধুরী মানে উত্তরপাড়ার সেই ফিল্ম প্রযোজক যার স্ত্রীর কাছে আছে ওই ড্রাগন দেবতার অন্য চোখের মণিটা? হ্যাঁ, আজ টলিগঞ্জের একটা স্টুডিওতে ভদ্রলোকের প্রযোজনায় একটা টিভি সিরিয়াল এপিসোডের শুটিং চলছে। ভদ্রলোকের সঙ্গে ওখানেই দেখা হতে পারে। ভদ্রলোকের সঙ্গে কি তোর কথা হয়েছে? না, তবে আজ ওখানে ওর উপস্থিতির কথাটা সুপ্রভাত বাবুর কাছে শুনেছি। ভদ্রলোকের সঙ্গে একবার দেখা করা দরকার। বলতে বলতে মেঘনাদ ওর গাড়ি স্টিয়ারিং টালিগঞ্জের দিকে ঘুরিয়ে দিল। স্টুডিওতে পৌঁছে দেখলাম সেখানে হৈ হৈ ব্যাপার চলছে। এক জনপ্রিয় টিভি সিরিয়ালের এপিসোডের প্রস্তুতি শুরু হয়েছে। ফ্লোর ম্যানেজার রুস্তম মহাপাত্রের সঙ্গে সর্বজিৎ সাহার দারুণ তর্কাতর্কি। ব্যাপারটা কি? জানা গেল যাদের নিয়ে শুটিং হবার কথা তাদের মধ্যে প্রধান চরিত্রের অভিনেতাটি আজ আসতে পারবেন না, তা আগেই জানিয়েছে। সুতরাং পরিচালক চিত্রনাট্যকারকে বলছেন সেই অভিনেতাকে বাদ দিয়ে নতুন সিচুয়েশন তক্ষুনি লিখে দিতে, না হলে একদিন শুটিং বন্ধ হওয়া মানে প্রচুর টাকার লোকসান। চিত্রনাট্যকার সর্বজিৎ সাহা রাজি নন। তিনি বলছেন এভাবে কোনো কাহিনী চিত্রনাট্য ইচ্ছে মতো বদলানো যায় না। পরিচালক এবং ফ্লোর ম্যানেজার বলছেন এখনকার টিভি সিরিয়াল এইভাবেই লেখা হচ্ছে, চিত্রনাট্যকারকে সেইভাবেই তৈরি থাকতে হবে। আমরা অবশ্য এইসব বাদ প্রতিবাদে কোনো কান না দিয়ে স্টুডিওর এক কোণে এগিয়ে গেলাম। সেখানে এক ভদ্রলোক চুপচাপ বসে এইসব তর্কাতর্কি শুনছিলেন। ভদ্রলোকের লম্বা চওড়া আভিজাত্যপূর্ণ চেহারা, আশ্চর্য শান্ত দুটো চোখ। মেঘনাদ সরাসরি তার সামনে গিয়ে দাঁড়িয়ে হাত জড়ো করে বলল, নমস্কার মিস্টার চৌধুরী, আপনাকে 2 মিনিট সময় একটু বিরক্ত করতে চাই। ও, ইনিই তাহলে হিরণময় চৌধুরী।
উত্তরপাড়ার বিখ্যাত জমিদার পরিবারের সন্তান, অর্থাৎ ড্রাগন দেবতার দ্বিতীয় চোখটা যার কাছে আছে বলে শুনেছি। ভদ্রলোক কিন্তু মেঘনাদের কথা শুনে একটু বিরক্ত হলেন বলে মনে হলো। বললেন, আপনি কে আমি জানি না, কিন্তু এই অসময়ে আপনি এসছেন। আমি এই সময় একটু ব্যস্ত আছি, আপনি পরে আসবেন। এরপর মেঘনাদ নিজের আত্মপরিচয় দিতে ভদ্রলোকের মুখ চোখের বিরক্তি ভাব একেবারে চলে গেল। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন মেঘনাথবাবু, আপনার সঙ্গে দেখা করা আমারও খুব দরকার ছিল অ্যাকচুয়ালি। কিছুদিন হলো আমার ফ্যামিলিতে একটা বড় অদ্ভুত ব্যাপার ঘটছে। এরপর হিরণময় বাবু নিজেই আমাদের নিয়ে গিয়ে স্টুডিওর বাইরে একটা কফি শপে বসালেন। মেঘনাদ প্রথমেই ওর ব্যাগ থেকে মাসিক অবিশ্বাস্যের কারেন্ট সংখ্যাটা বের করে হিরণময় বাবুর হাতে দিয়ে বলল, এর মধ্যে ড্রাগন দেবতার চোখ নামে যে নিবন্ধটা ছাপা হয়েছে সেটা আপনি পড়েছেন? হ্যাঁ, গত সপ্তাহে এই স্টুডিওর একজন ফ্লোর অ্যাসিস্ট্যান্ট আমায় গল্পটা পড়িয়েছে। অল বোগাস। বোগাস মানে? মানে আমার বাড়িতে যে রক্তমুখী নীলাটা আছে সেটা কিন্তু কখনোই ড্রাগন দেবতার কোনো চোখ টোক ছিল না। ওটা আমার বহু পুরুষের সম্পত্তি বলতে পারেন। সত্যি বলতে কি, আমার পরিবার সম্পর্কে এরকম মিথ্যে রটানোর জন্য আমি ওই প্রবন্ধের লেখক এবং সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভেবেছি। এর জন্য আমার পারিবারিক শান্তিও অনেক ব্যাহত হচ্ছে, বুঝতে পারলেন মিস্টার মেঘনাথ? একটু পরিষ্কার করে বলবেন? আরে মেঘনাথবাবু, গত 7 দিনে 2টো হুমকি চিঠি এসছে আমার কাছে। তাতে বলা হয়েছে ওই নীলা যদি তার প্রকৃত মালিককে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে নাকি ড্রাগন দেবতার অভিশাপ নেমে আসবে আমাদের পরিবারের ওপর। বুঝুন। আশ্চর্য, একই অভিজ্ঞতা হয়েছে স্বাতী মজুমদারের। চিঠি দুটো একটু দেখতে পারি? তাহলে একটু কষ্ট করে আপনাকে তো উত্তরপাড়ায় আমার বাড়িতে আসতে হবে, কারণ আমার চিঠিগুলো তো এখানে নেই। বেশ, যাব আগামীকালই। বিশেষত হিরণময় বাবুর পেশা এবং কাজকর্ম সম্পর্কে জানা গেল। ফিল্ম প্রযোজনা হিরণময় বাবুর পারিবারিক ব্যবসা। ইতিমধ্যে বেশ কয়েক ছবি উনি প্রযোজনা করেছেন। এর মধ্যে কয়েকটি বই হিট, এমনকি সুপার হিটও হয়েছে। তবে কথায় কথায় এও জানালেন, বাংলা ছবির শেষ দিন আজ আর নেই। ভালো কাহিনী, চিত্রনাট্য এবং অভিনেতার খুবই অভাব। দর্শকদের রুচিও পাল্টাচ্ছে। আগেকার মতো পারিবারিক ছবি এখন আর বাজারে চলছে না। পরপর 2টো ছবি ফ্লপ করার পর হিরণময় বাবু এখন খুবই অর্থনৈতিক সমস্যায় পড়েছেন, অথচ অন্য কিছু করার ক্ষমতাও নেই। এখন একটা টিভি সিরিয়াল প্রযোজনায় নেমেছেন, কিন্তু এখানেও নানা ডামাডোল। বলতে বলতে হিরণময় বাবু একটু আফসোসের সুরে বললেন, আসলে কি জানেন মেঘনাথবাবু, বাঙালির মূল্যবোধে এখন বড় টান পড়েছে। নিজের যা কিছু ঐতিহ্য ছুঁড়ে ফেলে বিদেশে নকল করা হুজুকে মেতেছে মাত্র। কিন্তু ভালো কিছু নয়, তুলে আনছে ওই বিদেশের যত রাবিশ জিনিসপত্র, আবর্জনা স্তূপ, আর আমাদের কালচারটাকে নষ্ট করছে। এখন আপনি কি করতে চান? না, আমি হার মানব না, বুঝতে পারলেন? বলতে বলতে হিরণময় বাবুর চোখে মুখে একটা জেদ ফুটে উঠল। একটা ভালো গল্প পেয়েছি, সেটাকে আমি প্রডিউস করব। সুপ্রভাতকে বলেছি চিত্রনাট্য আর ডিরেকশনের দায়িত্বটা নিয়ে নিতে। সুপ্রভাত বাবু আপনার বহুকালের বন্ধু, তাই না? হ্যাঁ, সেই কলেজ জীবন থেকেই। বছর কয়েক আগেও আমার একটা ছবি ডিরেক্টও করেছে। ছবিটা মন্দ চলেনি। কিন্তু আপনি যে বললেন এখন আপনার অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছে না, এই সময় একটা বাংলা ছবি তৈরির খরচও তো অনেক। ঠিকই বলেছেন। হিরণময় বাবু কয়েক মুহূর্ত কেমন যেন উদাস নয়নে বাইরের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ভাবছি বংশের ওই রক্তমুখী নীলাটা বেচে দেব। দেখি ভাগ্যে সেই প্রতীক আমার জীবনে নতুন কোনো সৌভাগ্য এনে দিতে পারে কিনা। বিক্রি করে দেবেন? হ্যাঁ মেঘনাথবাবু,
পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। এই ব্যাপারে কাগজে একটা বিজ্ঞাপনও দিয়েছি আমি, যদি ভালো দাম পাই। কেমন যেন অদ্ভুত লাগলো হিরণময় বাবুর কথাগুলো। এত সহজে বংশের একটা প্রাচীন গৌরব বিক্রি করে দেবার কথা ভাবতে পারলেন? ওর যুক্তির মধ্যে কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। মেঘনাথকেও দেখলাম বেশ অবাক চোখে তাকিয়ে আছে হিরণময় চৌধুরীর দিকে। হঠাৎ স্টুডিও থেকে ডাক পড়ল। আর সময় নেই, আমরা তিনজন কফি শপ থেকে বেরিয়ে এলাম। কিন্তু তখনও ভাবতে পারিনি বিস্ময় সবে মাত্র শুরু। সেই দিন সন্ধেবেলা মেঘনাদের বেলতলা রোডের ফ্ল্যাটে বসে এই কেসটা নিয়েই আলোচনা করছিলাম। হঠাৎ মেঘনাদের মোবাইলটা বেজে উঠল। অপরিচিত একটা নম্বর। 1 সেকেন্ড ভ্রু কুঁচকে মেঘনাদ মোবাইলের নব টিপে কানের কাছে ধরল। হ্যালো, হ্যাঁ বলছি। এরপর মিনিট দুয়েক শুধু ও তরফের বক্তব্য শুনে গেল মেঘনাদ। শুনতে শুনতে মেঘনাদ ওর নিচের ঠোঁটটা শুধু কামড়ে ধরল, তারপর মোবাইল অফ করল। কে ফোন করেছিল মেঘনাদ? জানি না অর্ণব, সে আত্মপরিচয় দেয়নি, শুধু তার বক্তব্যটা শুনিয়ে দিয়েছে। কি বক্তব্য? ড্রাগন দেবতার চোখের মণি নিয়ে আমি নাকি ঝুটফুট মাথা ঘামাচ্ছি। ড্রাগন দেবতা নিজের চোখ ফিরিয়ে নেবেন, যে বাধা দেবে সে মরবে। আমার যদি মরার ইচ্ছে না থাকে তবে যেন এই ব্যাপার থেকে আমি সরে দাঁড়াই। শুনে আমি বেশ অবাক হলাম। এতখানি সাহস কোনো মারাত্মক ক্রিমিনালেরও আমি দেখিনি খুব বেশি। রহস্যভেদী মেঘনাদকেও যে এভাবে সরাসরি হুমকি দিতে পারে। মেঘনাদ দেখলাম গভীরভাবে কিছু একটা ভাবছে। লোকটার কথার ধরন, ভাষা শুনে তোর কি মনে হলো? ঠিক বুঝলাম না। কণ্ঠস্বর সে লুকিয়েছে, কথা বলেছে হিন্দি বাংলা জগা খিচুড়ি ভাষায়। চীনে হতে পারে। চীনে? তুইও চীনা আতঙ্কে ভুগতে শুরু করলি দেখছি অর্ণব। তবে হ্যাঁ, হতে পারে। আজকাল কলকাতার বহু পুরুষের বাসিন্দা চীনেরা তো ভালোই বাংলা বলতে পারে। অনেকের কথায় অবশ্য হিন্দি মিশেলও থাকে। তবে তো মিলেই যাচ্ছে। দ্বারা আগে ফোনটা কোথা থেকে করেছে তার সন্ধান জানার চেষ্টা করি। কিন্তু মোবাইলের কল লিস্ট ধরে ফোন করেও কিছু জানা গেল না। সে ফোন করেছিল বেন্টিং স্ট্রিটের একটা টেলিফোন বুথ থেকে। বুথের কর্মচারী মনে করে বলতে পারল না এই নম্বরে তার বুথ থেকে কে ফোন করেছিল। তবে কলকাতার যে অঞ্চল থেকে ফোনটা এসেছিল সেটা চীনেপাড়া হিসেবেই বেশি পরিচিত। মেঘনাদও বলল, অর্ণব, তোর চীনা আতঙ্ক বোধ করি খুব অমূলক নয়। রহস্যটা আর একটু জটিল হলো। পরদিন সন্ধ্যায় উত্তরপাড়ায় হিরণময় চৌধুরীর বাড়িতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি আর মেঘনাদ যখন পৌঁছালাম সন্ধে 6টা বাজতে চলেছে। গ্রীষ্মের বেলা, এখনো সূর্যটা ডোবেনি। অনেকটা জায়গা জুড়ে বাড়ি, দোতলা, চারপাশে বাগান। বাড়ির সামনের বাগানে গার্ডেন চেয়ারে বসে হিরণময় বাবু আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। ওর পাশে বসে বকবক করছিল বছর 10 বয়সী একটি ফুটফুটে ছেলে। বুঝতে অসুবিধা হলো না হিরণময় বাবুরই পুত্র। যথারীতি মিনিট কয়েকের মধ্যেই হিরণময় বাবুর শিশুপুত্রের সঙ্গে মেঘনাদের বেশ ভাব জমে গেল। এ ব্যাপারে মেঘনাদের যে বিশেষ দক্ষতা আছে তা আমি আগেও দেখেছি। ছেলেটির নাম দীপ, উত্তরপাড়ার কোনো এক নামকরা স্কুলে ক্লাস 5-এ পড়ে। মেঘনাদ ওকে হাসির চুটকি শোনালো, ম্যাজিক দেখালো। সে আর কিছুতেই মেঘনাদের সঙ্গ ছাড়তে চায় না। শেষ পর্যন্ত আবার মেঘনাদ তাকে ম্যাজিক দেখাবে, চুটকি শোনাবে প্রতিশ্রুতি আদায় করে তবেই বিদায় নিল। ইতিমধ্যে মেঘনাদ হিরণময় বাবুর সামনের আর একটা গার্ডেন চেয়ারে বেশ জাঁকিয়ে বসেছে, পাশে আমি। আমরা কথাবার্তা শুরু করে দিয়েছি। কফি আর বিস্কুটও এসে গেছে ইতিমধ্যে। এর মধ্যে লক্ষ্য করলাম এক অনিন্দ সুন্দরী মহিলা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন। সম্ভবত উনি হিরণময় বাবুর স্ত্রী নীলাঞ্জনা দেবী। তাই যদি হয়, ওর নামটা একেবারে সার্থক। সুন্দরী তন্নি এই মহিলার চোখ দুটো নীল, যেন দুটো নীলকান্ত মণি।
পরে মেঘনাদ নামের উপমাটা শুনে খুব হেসেছিল। আমার অনুমান সঠিক। উনি এসে আমাদের সামনের একটা চেয়ারে বসলেন। আসলে হিরণময় বাবুই আগে থেকেই স্ত্রীকে বলে রেখেছিলেন আমরা এলে উনি যেন চলে আসেন। আমাদের মধ্যে প্রাথমিক পরিচয় পর্ব শেষ হবার পর মেঘনাদ বলল, নীলাঞ্জনা দেবী, শুনলাম স্বাতী মজুমদারের মতো আপনিও আপনার হেফাজতে থাকা মনিটার ব্যাপারে 2টি হুমকি চিঠি পেয়েছেন। হ্যাঁ পেয়েছি, কিন্তু আমি কোনো গুরুত্ব দিইনি। চিঠি দুটো আমায় একটু দেখাতে পারেন? দুঃখিত মেঘনাদ বাবু, যেহেতু সে চিঠি দুটি আমার কাছে নিছক রসিকতা বলে মনে হয়েছে, তাই সেগুলো আমি ছিঁড়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, চিঠি দুটো আপনার কাছে রসিকতা মনে হয়েছে কেন সেটা জানতে পারি? কারণ ওই রক্তমুখী নীলার সঙ্গে ড্রাগন দেবতার কোনো সম্পর্কই নেই। ওই মণি আমাদেরই বংশের বহু পুরুষের সম্পদ। কিন্তু এটা তো ঠিক নীলাদেবী, আপনার এবং স্বাতীদেবীর কাছে যে 2টি রক্তমুখী নীলা আছে সেগুলি ড্রাগন দেবতার চোখ বলে দাবি করা হয়েছে, এবং আগামী বৈশাখী পূর্ণিমা রাতে, মানে যেদিন আপনাদের এ বাড়িতে একটা ডিনার পার্টির আয়োজন করা হয়েছে, সেই দিনই মণি দুটি অপহরণ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। উত্তরে নীলাঞ্জনা দেবী কি একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই বাড়ির এক ভৃত্য এসে একটা খামের চিঠি হিরণময়বাবুর হাতে দিয়ে গেল। হিরণময়বাবু খামের মুখ ছিঁড়ে চিঠিটা বার কয়েক পড়লেন। তারপর মেঘনাদের দিকে তাকিয়ে বললেন, যে দালালকে আমি রক্তমুখী নীলাটা বিক্রি করে দেওয়ার জন্য বলেছিলাম, সে একটি ওই খদ্দেরের সন্ধান দিয়েছে। ভদ্রলোক মুম্বাইতেই থাকেন, ওই 2-1 দিনের মধ্যেই আসবেন। নীলাটি ভালোভাবে যাচাই করে উপযুক্ত দাম দিয়ে তিনি কিনতে চাইছেন। বলতে বলতে একটা দীর্ঘশ্বাস ফেললেন। এছাড়া আমার আর কোনো উপায়ও নেই। ইতিমধ্যে চিঠিটা নীলাঞ্জনা দেবী হাত বাড়িয়ে নিয়ে পড়েছেন। পড়তে পড়তে বিষণ্ণতায় কালো হয়ে গেছে ওর মুখটা। বোঝা গেল নীলাটা বিক্রি করার সিদ্ধান্তে মনটা ওর খুবই ভেঙে পড়েছে, অর্থাৎ নীলাটি ওর খুবই প্রিয়। আমরাও সেই মুহূর্তে বেশ অস্বস্তি বোধ করতে লাগলাম। নীলাঞ্জনা দেবী কেমন যেন নির্বাক হয়ে গেলেন। একটু বাদেই উনি উঠে গেলেন। ধীরে ধীরে পরিবেশ আবার কিছুটা স্বাভাবিক হলো। হিরণময়বাবু তার ছবি প্রযোজনার নানা অভিজ্ঞতার কথা বলতে শুরু করলেন। আচ্ছা, সুপ্রভাত বাবু যে নতুন ছবির কাহিনী নির্বাচন করেছেন, সেটা ঠিক কি ধরনের? সেটা একটা অদ্ভুত কাহিনী। এই ধরনের ছবি এর আগে আমি কখনো প্রযোজনা করিনি। একটা ওই সুন্দর নারীর কাহিনী, যে ওই দিনের বেলায় স্বামীর সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করে, কিন্তু প্রতি পূর্ণিমার রাত্রে রূপ বদলে সে নেকড়ে বাঘ হয়ে যায়। তখন সে আবার ওই শিকার ধরে বেড়ায়। এ তো ইংরেজি থ্রিলার। হ্যাঁ অর্ণববাবু, আমি প্রথমে রাজি হইনি, কিন্তু সুপ্রভাত বলল আজকাল নাকি এইসব গল্পই পাবলিক খায়। হোক গ্যারান্টি দিচ্ছে এই ছবি নাকি হিট করবেই। কি করবো বলুন, জীবনে আর তো কোনো প্রফেশন আমার জানা নেই, তাই বাধ্য হয়েই। হিরণময় বাবুর কথা শেষ হলো না। বাড়ির দোতলা থেকে নারী কণ্ঠের এক তীক্ষ্ণ আর্তনাদ শোনা গেল। আমরা কয়েক মুহূর্ত থমকে গেলাম। তারপর হিরণময় বাবু উত্তেজিত কণ্ঠে বললেন, হ্যাঁ, এটা তো নীলার গলা। নীলা, হ্যাঁ, অমনভাবে চেঁচিয়ে উঠলো কেন? শিগগিরই চলুন, ব্যাপারটা আমাদের এক্ষুনি দেখতে হবে। হিরণময় বাবুর পিছু পিছু আমরা দুইজনেই ছুটলাম বাড়ির ভেতরে। সারা বাড়িটা অন্ধকার। হয় লোডশেডিং, না হলে কেউ বাড়ির মেইন সুইচ অফ করে দিয়েছে। এই অন্ধকারের মধ্যে দীপের কান্নার শব্দ শোনা গেল। ইতিমধ্যে একজন ভৃত্য টর্চ নিয়ে এসেছে। 5 ব্যাটারির জোরালো টর্চ। সেই টর্চের আলোয় দেখা গেল সিঁড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে বিভ্রান্ত দীপ। হিরণময় বাবুকে দেখে দীপ ঝাঁপিয়ে এলো ওর কাছে।
মা, মা কোথায় দীপ? আরে কি হয়েছে মায়ের? উদ্বেগে হিরণময় চৌধুরীর কণ্ঠস্বর কাঁপতে শুরু করেছে। দীপ দোতলার দিকে আঙুল তুলে কান্না কান্না গলায় কি যেন একটা বলার চেষ্টা করে, কিন্তু সেজন্যে আর অপেক্ষা না করে আমি আর মেঘনাদ হিরণময় বাবুর পেছনে ছুটে গেলাম দোতলায়। দোতলার সিঁড়ির পাশেই শয়নকক্ষ। হিরণময় বাবু টর্চ হাতে সর্বপ্রথমে শয়নকক্ষে ঢুকলেন, পেছনে আমি আর মেঘনাদ। টর্চের আলোয় দেখা গেল ড্রেসিং টেবিলের সামনে নীলাঞ্জনা দেবীর দেহটা লুটিয়ে পড়ে আছে। হায় ভগবান, কে মারলো নীলাকে? হিরণময় বাবুর হাহাকার শোনা গেল। ততক্ষণে টর্চের আলো ছাড়াও ঘরের মধ্যে মোমবাতি জ্বলে উঠেছে। মেঘনাদ পরীক্ষা করে দেখে বললে, ভয় নেই, উনি অজ্ঞান হয়ে রয়েছেন, কিন্তু গলায় রক্তের দাগ। সম্ভবত গলা থেকে কোনো কিছু জোর করে ছিঁড়ে নেওয়ার ফলে এমন ক্ষত সৃষ্টি হয়েছে। হিরণময় বাবু স্ত্রীকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিলেন। বার কয়েক চোখে মুখে জল দিতেই নীলাঞ্জনা দেবীর জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই উনি হাউ হাউ করে কেঁদে উঠলেন। লকেট, আমার লকেট। তার মানে? চমকে জিজ্ঞেস করলেন হিরণময় বাবু। নীলাঞ্জনা দেবী যা বললেন তা সংক্ষেপ করলে দাঁড়ায়, আজ হঠাৎ শখ হওয়ায় একটু আগে উনি ওর সেই বিখ্যাত রক্তমুখী নীলার লকেটটা গলায় পরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলেন। হঠাৎ ঘরের আলোটা নিভে গেল, আর তারপরে কে একজন ওর উপরে ঝাঁপিয়ে পড়ে লকেটটা গলা থেকে ছিঁড়ে নিয়ে পালালো। লোকটা কে আপনি বুঝতে পেরেছেন? চিনে ম্যান। তুমি ঠিক দেখেছো নীলা? না, তবে চাঁদের আলো যেটুকু দেখেছি মনে হলো তো সে একজন চিনেম্যান। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সব আলো জ্বলে উঠল। আসলে ইলেকট্রিক লাইনের কোনো গন্ডগোল হয়নি, কেউ একজন বাড়ির মেইন সুইচ অফ করে দিয়েছিল। নীলাঞ্জনা দেবীর গলার হারটাও পাওয়া গেল। ওটা বারান্দার এক ধারে মেঝেতে পড়েছিল। সোনার হারটা ঠিকই আছে, তবে লকেটের অংশ থেকে চোর রক্তমুখী নীলাটা খুলে নিয়ে গেছে। মেঘনা তক্ষুনি মোবাইলে ফোন করল স্থানীয় থানার বড়বাবুকে। এত বড় একটা রাহাজানির খবর পুলিশে না জানানো অপরাধ। কিছুক্ষণের মধ্যে লোকাল অফিসার ইনচার্জ এসে হাজির হলো। মেঘনাদ আর অপেক্ষা করতে রাজি হলো না, বলল, আমার আর এখানে থাকার দরকার হবে না হিরণময় বাবু, এবার পুলিশ এসে তার কাজ করবে। এ ঘটনায় হিরণময় বাবু স্বভাবতই বেশ হতচকিত হয়ে রয়েছেন। উনি বললেন, মেঘনাথ বাবু, আমি চাই এই তদন্তটা আপনিই করুন। নিশ্চয়ই, আমি তো এই তদন্তেই এসেছি। তবু বলছি, এই মুহূর্তে আমার আর কিছু করার নেই, সময় হলেই আমি আবার আসব। মেঘনাদের এই আচরণটা আমার কাছে বেশ অবাক লাগে, কিন্তু হিরণময় বাবুর সামনে কিছু বললাম না। এরপর আমি আর মেঘনাদ ওখান থেকে বেরিয়ে এলাম। গুপ্তচক্র? তাছাড়া এসব হবে কেন? হয়তো এমন কোনো গুপ্ত সংস্থা আছে যারা তাদের প্রাচীন ড্রাগন দেবতার খোয়া যাওয়া চোখের মণি দুটো আবার ফিরিয়ে নিতে চাইছে, আর সেই জন্যই প্রথমে হুমকি দিয়ে এবং শেষ পর্যন্ত তাদের এজেন্ট পাঠিয়ে চুরি করে নিয়ে গেছে একটা নীলা। কিন্তু হিরণময় বাবু তো জানিয়েছেন ওই নীলা ওর পূর্বপুরুষের, এর সঙ্গে চীনের কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় আসল ব্যাপারটা উনি চেপে যেতে চেয়েছেন। চীনে ম্যানও তো সেই হুমকি দিয়েছে আগামী বৈশিকা পূর্ণিমার হাতে। তাহলে তোর ধারণা স্বাতী দেবীর নীলাটা মেঘনাদ আর কোনো কথা বলল চুরি না। যাবে। ও হঠাৎ কেমন যেন চুপচাপ হয়ে গেল। এই লক্ষণ আমি চিনি, ওর মাথায় হঠাৎ কিছু খেলে গেছে। এখন আর ওর কাছ থেকে কোনো কথা বার করা যাবে না। এক অজানা পাহাড়ি উপত্যকায় ঘুরে বেড়াচ্ছি আমি আর মেঘনাদ। হঠাৎ ঝড় উঠল। পাহাড়ের গা বেয়ে বড় বড় পাথরের চাঙড় ভেঙে পড়েছে। এর মধ্যে মেঘনাদ হঠাৎ কোথায় গেল? ডাকবার চেষ্টা করলাম,
কিন্তু কণ্ঠ থেকে আমার স্বর বেরোলো না। ওদিকে পাহাড়টার পেছনে আগুন জ্বালালো কি? কিন্তু না, আগুন তো নয়, পাহাড়ের পেছন থেকে উঠে আসছে সরীসৃপ জাতীয় একটা জীব। বিশাল তার আকৃতি, মুখের ভেতর থেকে মাঝে মাঝে বেরিয়ে আসছে লকলকে অগ্নিশিখা। তার 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 দু চোখ যেন দুটো রক্তমুখী নীলা। এটাই কি তাহলে পাহাড়ি ড্রাগন দেবতা? পাহাড়ি ড্রাগনটা আমার দিকে এগিয়ে আসছে। পালাবার চেষ্টা করলাম, কিন্তু আমার পা দুটো যেন ভারী হয়ে জমে গেছে, কণ্ঠ থেকে স্বরও বেরোচ্ছে না। ড্রাগনটা এগিয়ে আসছে, অনেক কাছাকাছি। এখন আমার শরীরে ওর মুখ থেকে বেরোনো আগুনের হলকা আমি অনুভব করছি। ড্রাগনটা এগিয়ে এসেছে আমার একেবারে কাছাকাছি। আশ্চর্য, শরীরটা হঠাৎ পাল্টাতে শুরু করেছে, আকারেও ছোট হচ্ছে। ড্রাগন তো নয়, ও এক নারীর শরীর, অপূর্ব সুন্দরী এক নারী, তন্নি, চোখ দুটো নীল। বিস্ময় চিৎকার করে উঠলাম, নীলাঞ্জনা দেবী! সেই নারী হঠাৎ হেসে উঠল, অদ্ভুত আতঙ্ক জাগানো হাসি। সেই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে গেল। উফ, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! বিছানা থেকে উঠে বাথরুমে ঢুকে চোখে মুখে জলের ঝাপটা দিতে শরীর কিছুটা শান্ত হলো। ঢকঢক করে 2 গ্লাস জল খেয়ে নিলাম। রাত শেষ হয়ে এসেছে। হঠাৎ এমন স্বপ্ন দেখলাম কেন কে জানে। ভাবার চেষ্টা করতেই মাথার মধ্যেটা কেমন ঝিমঝিম করে উঠল। ভাবলাম মেঘনাথকে একবার ফোন করব, কিন্তু সারাদিন চেষ্টা করেও মেঘনাথের সাড়া আমি পেলাম না। মোবাইল ফোন অফ, বাড়িতেও নেই। মেঘনাথ নিজেই ফোন করলো পরদিন সকালে। অর্ণব, ফ্রি আছিস? এক্ষুনি চলে আয়। কোথায়? সল্টলেকে, সাথী মজুমদারের বাড়িতে। বাড়ির ঠিকানাটা নোট করে নে, আমি এখন ওখান থেকেই ফোন করছি। হঠাৎ কি হলো? যা ভেবেছি তাই হয়েছে। গতকাল সাথী মজুমদারের রক্তমুখী নীলাটা চুরি হয়ে গেছে। তারপর থেকে সাথী দেবীর, যাকে বলে দারুণ মেন্টাল, এর বেশি আর কোনো কথা সেই মুহূর্তে আমার মুখ থেকে বেরোলো না। সল্টলেকের 8 নম্বর ট্যাঙ্কির কাছে সুপ্রভাত মজুমদারের ফ্ল্যাট, দোতলায়। ফ্ল্যাটের সামনের বড় ঘরটায় সুপ্রভাত বাবু, ওর স্ত্রী সাথী দেবী আর মেঘনাথ কথা বলছিল। দেখলাম সাথী দেবী সত্যিই কেমন যেন বিমর্ষ স্তব্ধ হয়ে বসে রয়েছেন। সুপ্রভাত বাবুকেও বেশ বিভ্রান্ত বলে মনে হলো। হওয়াটাই স্বাভাবিক, এত মহামূল্যবান একটা মণি যে চুরি হয়ে গেছে। পুলিশকে ব্যাপারটা জানানো হয়েছে? না না অর্ণববাবু, এই ব্যাপারটা আমি পুলিশের কানে তুলতে চাই না। কেঁচো খুঁড়তে পুলিশ সাপ বের করবে। তার মানে বুঝতে পারছিস না অর্ণব? এত মহামূল্যবান একটা মণি সুপ্রভাত বাবু নগদ অর্থমূল্যে কিনেছেন। তা তো সরকারি দপ্তরের গোচরে আনা হয়নি। তুই ইনকাম ট্যাক্স দপ্তরের সাথে কথা বলেছিস? ওসব কথা থাক, আমি তো আগেই ভেবেছিলাম এ জিনিস চুরি না হয়ে যায় না। অত দামি জিনিসটা সাথী দেবী যেভাবে সঙ্গে নিয়ে পথে পথে ঘুরছিলেন। জানেন, আমি সাথীকে বারবার বারণ করেছিলাম, বিশেষ করে ওটার ওপর যখন বাইরের লোকের চোখ আছে। ব্যাপারটা কি হয়েছে শোন। অবশ্য যেটুকু আমি সাথী দেবীর কাছ থেকে উদ্ধার করতে পেরেছি সেটুকুই বলবো। মেঘনাথ যা বলল তা হলো, আজ সকালে সাথী দেবী শুটিংয়ে বেরিয়েছিলেন। ড্রাইভার কদিন যাবৎ অসুস্থ, তাই আজ নিজেই গাড়িটা ড্রাইভ করছিলেন সাথী দেবী। সল্টলেকের নির্জন রাস্তা, তার উপর সময়টাও ভোরবেলা। কিছুটা পথ যাবার পর হঠাৎ একটা কালো রঙের অ্যাম্বাসাডার গাড়ি এসে দাঁড়ালো সাথী দেবীর গাড়ির পথ রোধ করে। গাড়ি থেকে নেমে এলো এক চীনা পুরুষ, তার হাতে রিভলভার। সে হিন্দি ইংরেজি মিশিয়ে যা বলল তার সোজা অর্থ, তক্ষুনি যদি সাথী দেবী তার সঙ্গে রক্তমুখী নীলাটা তার হাতে না তুলে দেন, তবে সে সাথী দেবীকে গুলি করে মেরে সেটা কেড়ে নিয়ে যাবে। ওই চীনে লোকটাকে দেখে স্বভাবতই ঘাবড়ে গিয়েছিলেন সাথী দেবী। তারপর সে সামনে এসে একটা পাইপ ধরিয়ে উৎকট ধরনের ধোঁয়া ছাড়ল। সেই ধোঁয়ার মিষ্টি গন্ধে কেমন যেন ঝিম ধরে গেল সাথী দেবী। তারপর ওর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, সাথী দেবী গাড়ির মধ্যে পড়ে রয়েছেন। গাড়ির দরজা খোলা,
তার হ্যান্ডব্যাগটা নেই। তার মধ্যেই ছিল সেই ড্রাগন দেবতার একটা চোখ। আমার কিন্তু পুরো ব্যাপারটাই বেশ অদ্ভুত লাগছিল। এত মূল্যবান মণি এভাবে কেউ ভ্যানিটি ব্যাগের মধ্যে নিয়ে ঘোরে? ঘরের মধ্যে কিছুক্ষণ যাবৎ কেউ কোনো কথা বলল না। এরপর সুপ্রভাত বাবু মেঘনাথের দিকে তাকিয়ে বললেন, ব্যাপারটা আমি পুলিশকে জানাতে চাই না, বুঝতেই পারছেন মেঘনাথ বাবু। আমার বিশ্বাস চোরকে আপনি ধরে দিতে পারবেন। হ্যাঁ, পারবো। আশা করছি আর 24 ঘন্টার মধ্যে এই রহস্যের সমাধান হয়ে যাবে। আমি আপনাকে জানাবো সুপ্রভাত বাবু, কখন কোথায় আপনি আমার সঙ্গে দেখা করবেন। সুপ্রভাত বাবু মেঘনাথের কথাগুলো যেন ঠিক বিশ্বাস করতে পারে না। তার মানে কি বলছেন আপনি? ইয়েস, আগামী 24 ঘন্টার মধ্যেই। ইটস মাই চ্যালেঞ্জ। 24 ঘন্টাও কাটল না। সেই দিনই সন্ধেবেলা মেঘনাথের ফোন পেয়ে ওর বেলতলার ফ্ল্যাটে গিয়ে হাজির হলাম। ওর ঘরেই পা দিয়ে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। একজন চাইনিজ তরুণের সঙ্গে বসে কথা বলছে মেঘনাথ। আয় অর্ণব, পরিচয় করিয়ে দিই। এ হলো গোল্টু সমাদ্দার। মোটেই কোনো চীনা নয়, ভবানীপুর নাট্যসংঘের একজন তরুণ অভিনেতা। আর এ অর্ণব সেন। মেঘনাথের কথার মধ্যে ডোরবেল বেজে উঠল। মেঘনাথ বলল, মনে হচ্ছে সুপ্রভাত মজুমদার এসে পড়েছেন। আমার বিস্ময় উত্তর বেড়েই চলেছে। হ্যাঁ, সুপ্রভাত মজুমদারই ঘরে এসে ঢুকলেন এবং আমারই মতো চিনেম্যান ছদ্মবেশী যুবকটিকে দেখে চমকে উঠলেন। মেঘনাথ আমার মতো তাকেও চিনেম্যানের সঠিক পরিচয় জানিয়ে বলল, সুপ্রভাত বাবু, ইনি সেই চিনেম্যান যিনি আজ ভোরবেলা আপনার স্ত্রীর হ্যান্ডব্যাগ থেকে ঝুটো রক্তমুখী নীলাটা চুরি করেছেন। ঝুটো রক্তমুখী নীলা? কি বলছিস কি তুই মেঘনাথ? মেঘনাথ কিন্তু এবার আর আমার কথার জবাব দিল না। সুপ্রভাত বাবুর দিকে তাকিয়ে বলল, খেলাটা ভালোই সাজিয়েছিলেন সুপ্রভাত বাবু, কিন্তু শেষ রক্ষাটা করতে পারলেন না। তার মানেটা আপনি ভালোই জানেন। একটা ঝুটো নীল কাঁচকে স্বাতী দেবী রক্তমুখী নীলা বলে চালানোর চেষ্টা করেছিলেন এবং এর পেছনে যে পরিকল্পনা ছিল তার মাথা আপনি। শুনতে শুনতে এবার এক বিষাক্ত হাসি ফুটে উঠল সুপ্রভাত মজুমদারের ঠোঁটের ফাঁকে। চিবিয়ে চিবিয়ে বললেন, কিন্তু খেলাটা এখনো শেষ হয়নি মেঘনাথ বাবু। আপনি নিজেই স্বীকার করেছেন আজ সকালে ডাকাতিটা আপনিই করিয়েছিলেন। আপনার সে স্বীকারোক্তি আমার সঙ্গের এই মোবাইল টেপে রেকর্ড হয়ে গেছে। এবার আমি যদি পুলিশকে গিয়ে অভিযোগ করি আপনি আমার স্ত্রীর কাছ থেকে আসল রক্তমুখী নীলাটা ডাকাতি করিয়ে নিয়ে একটা ঝুটো কাঁচ ফেরত দিয়ে নাটক সাজাতে চাইছেন। কি সর্বনাশ! আমি চমকে উঠলাম। এমন ধূর্ত ক্রিমিনাল এত বছরের গোয়েন্দাগিরিতে খুব একটা চোখে পড়েছে বলে মনে হলো না। মেঘনাথ কিন্তু নির্বিকার। ওর ঠোঁটের ফাঁকে একবার শুধু একটা রহস্যময় হাসি উঁকি দিয়ে গেল। কি মেঘনাথ বাবু, বলুন। সুপ্রভাত মজুমদার এবার যেন দাবড়ে উঠলেন। আপনি যত বড়ই গোয়েন্দা হন, এবার আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এ চালটাও আপনি চেলেছেন ভালো, কিন্তু এতেও আপনি বাঁচলেন না সুপ্রভাত বাবু। পরিচিত কণ্ঠস্বর শুনে দরজার দিকে তাকিয়ে দেখলাম ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র ঘরে ঢুকছেন, সঙ্গে দুজন পুলিশ কনস্টেবল। আসুন মিস্টার তলাপাত্র, আপনার অপেক্ষাতেই ছিলাম। ঠিক সময় এসে পড়েছেন। ইন্সপেক্টর রঙ্গলাল তলাপাত্র এবার তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে নাক থেকে ফোড়ত শব্দটা বার করে বললেন, আসলে মেঘনাথবাবু নিযুক্ত চীনে ডাকাত যখন আপনার স্ত্রীর গাড়ি থেকে ওই ঝুটো কাঁচটা নিয়েছে, তখন সব ব্যাপারটা আমি ওই নিজে উপস্থিত থেকেই দেখেছি। অবশ্য প্লেন ড্রেসেই ছিলাম।
আসলে আপনার স্ত্রী আমায় দেখেও চিনতে পারতেন না। আসলে সবটাই ছিল একটা পরিকল্পনা। গোয়েন্দাগিরির মাধ্যমে আসল সত্যে পৌঁছানোর জন্য এটুকু নাটক তো আমায় করতেই হয়েছে সুপ্রভাত বাবু। সুপ্রভাত মজুমদার এবার কেমন যেন থতমত খেয়ে গেছেন বলে মনে হলো। ওর মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। এরপর মিস্টার তলাপাত্র ওর পকেট থেকে এদিন ভোরবেলা স্বাতী মজুমদারের কাছ থেকে ডাকাতি করা নকল রক্তমুখী নীলাটা বার করে সুপ্রভাত বাবুর সামনে রেখে কড়া গলায় বললেন, এইবার বলুন তো আসল নীলাটা আপনি কোথায় রেখেছেন, বলুন। শেষ কথাটা এমন ধমকের সুরে বললেন যে আমিও চমকে উঠলাম। এবার সত্যিই ভেঙে পড়লেন সুপ্রভাত মজুমদার। ভীত স্বরে আমতা আমতা করে বললেন, সেটা মানে আমার ব্যাংকের লকারে। পথে এসো বাছা। মেঘনাথ বাবু, আপনার অপরাধী আমার এক ধমকেই স্বীকারোক্তি দিয়ে ফেলেছে। এখন দেখুন ওর কাপড় চোপড়ে কোনো দাগ লেগে গেল কিনা। আসলে মণি একটাই, সেটা হিরণময় চৌধুরীর বংশের সম্পদ, একটা বহু মূল্যবান রক্তমুখী নীলা। মেঘনাথের ফ্ল্যাট প্রভাতী চায়ের আসরে বসে মেঘনাথের এই রহস্যভেদের কাহিনী শুনছিলাম। বেগুনির টুকরোটা মুখে পুরে চায়ে একটা চুমুক দিয়ে বললাম, তাহলে ড্রাগন দেবতার চোখের দুটো মণির ব্যাপারটা কি? স্রেফ একটা গল্প, আর এই গল্পের প্লটটাও সুপ্রভাত বাবুই সাজিয়েছেন। এর মূল উদ্দেশ্য আসল মণিটা হাতিয়ে নেওয়ার ব্যাপারটা একটা আজগুবি গল্পের মাধ্যমে চাপা দেওয়া। ঠিক বুঝলাম না। তাহলে গোড়া থেকেই বলতে হয়। সুপ্রভাত মজুমদার, হিরণময় চৌধুরী এবং নীলাঞ্জনা দেবী একসময় কলেজ জীবনে সহপাঠী ছিলেন। সম্ভবত সুপ্রভাত বাবু চেয়েছিলেন সুন্দরী নীলাঞ্জনা দেবীকে বিয়ে করতে, কিন্তু তিনি বিয়ে করলেন উত্তরপাড়ার অভিজাত পরিবারের সন্তান হিরণময় চৌধুরীকে। সেই দিনই সুপ্রভাত বাবুর মনে ঈর্ষা এবং প্রতিহিংসার বীজটি রোপিত হয়েছিল। পরবর্তীকালে সুপ্রভাত বাবু বাংলা ফিল্মের পরিচালক হলেন, কিন্তু মনের আগুন তখনও তার নেভেনি। এ সময় একদিন একটা ফিল্ম প্রযোজনার ব্যাপারে হিরণময় বাবু তার এই পুরনো বন্ধুকে ডেকে পাঠালেন। সুপ্রভাত বাবু এলেন উত্তরপাড়ায়। সেখানে আবার দেখলেন নীলাঞ্জনা দেবীকে। সুপ্রভাত বাবুর মনের ঈর্ষার আগুনটা এবার জ্বলে উঠল দাউ দাউ করে। এই সঙ্গে নীলাঞ্জনা দেবীর গলায় বহু মূল্যবান রক্তমুখী নীলাটা দেখে সুপ্রভাত বাবুর মনে জেগে উঠল দুরন্ত লোভ। সেটা হস্তগত করবার প্ল্যান করতে শুরু করেন। কি চাল মেঘনাথ? আর ঠিক এই জন্যে এক মোক্ষম চাল চাললেন তিনি। প্রথমে নীলাঞ্জনা দেবীকে তার ছেলেকে অপহরণ করা হবে ভয় দেখিয়ে তার কাছ থেকে আসল রক্তমুখী নীলাটা হাতিয়ে নিয়ে একটা ঝুটো নীলকাচের লকেট তাকে দিলেন, এবং ওই একই রকম ঝুটো নীলকাচ স্ত্রীকে দিয়ে নেপাল থেকে রক্তমুখী নীলা পাওয়ার গল্পটা তৈরি করলেন। তারপর নিজেই ড্রাগন দেবতার দু চোখের মণির গল্পটা বানিয়ে ছদ্মনামে মাসিক অবিশ্বাস্য পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করলেন। বলিস কি রে? হ্যাঁ বন্ধু, চীনাম্যানের গল্পটাও একই রকম ভাবে সাজানো। চিঠিগুলোও সুপ্রভাতবাবুর নিজেরই লেখা। দ্বিতীয় ডাকাতিটা না হয় তোর লোক চীনে সেজে করেছে, কিন্তু উত্তরপাড়ায় হিরণময় বাবুর বাড়িতে নীলাঞ্জনা দেবীর উপর ওই চীনেম্যানদের আক্রমণের ব্যাপারটা? ওটাও পুরোপুরি ধাপ্পা। আসলে সেদিন কোনো আক্রমণ বা চুরি কিছুই হয়নি, সবটাই নীলাঞ্জনা দেবীর অভিনয়। অভিনয়? হ্যাঁ বন্ধু, আসলে নীলাঞ্জনা দেবী যখন দেখলেন তার ঝুটো নীলাকে আসল মনে করে হিরণময় বাবু কোনো দালাল জহুরি মারফত বিক্রি করে দেবার কথাটা ভাবছেন, তখন তা থেকে নিজেকে বাঁচাবার জন্য এই চুরি যাওয়ার অভিনয়টা তিনি করেছিলেন। আমার ধারণা ওটাও সুপ্রভাতবাবুর পরামর্শেই হয়েছিল। এই সুপ্রভাত মজুমদার লোকটা তো সাংঘাতিক মেঘনাথ। একটা শুধু সিনেমার চিত্রনাট্যকারী নয়, জীবননাট্যেরও পাক্কা কারিগর। না বলে পারলাম না। কিন্তু মেঘনাথ, তুই এত কিছু বুঝলি কি করে? দেখ, সংক্ষেপে বলতে গেলে স্বাতী দেবীর অভিনয়টা প্রথম থেকেই আমার অতি নাটকীয় মনে হয়েছিল। তারপর মাসিক অবিশ্বাস্য পত্রিকার সম্পাদক প্রাণকৃষ্ণ গুছাইতকে যখন সুপ্রভাত বাবুর একটা ফটো দেখালাম,
তখন উনি শনাক্ত করলেন যে এই লোকটাই তার পত্রিকায় ড্রাগন দেবতার চোখ নিবন্ধটির লেখক। আর ঠিক তখন থেকেই আমার হিসেব মিলতে শুরু করল। এরপর মুম্বাই থেকে এক মিথ্যে দালাল জহুরির নাম করে হিরণময় বাবুর কাছে তার রক্তমুখী নীলাটা কেনার প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করলাম। তার প্রতিক্রিয়াটাই আমার সত্যের কাছাকাছি পৌঁছে দিল। বলতে বলতে এবার মেঘনাদ সোফায় হেলান দিয়ে চোখ বুঝল। আমি কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে মনে মনে শুধু একটা কথাই উচ্চারণ করলাম, সাবাস রহস্যভেদী। মেঘনাদ ফোন ধরে ও তরফের কথা কিছুক্ষণ শুনে বলল, হ্যাঁ, ড্রাগন দেবতার চোখ ফিরে পাওয়ার পুরো তদন্ত কাহিনী আপনার পত্রিকায় আগামী সংখ্যায় নিশ্চয়ই প্রকাশ করতে পারেন। হ্যাঁ, লেখকের নামটা লিখে নিন, অর্ণব সেন। হ্যাঁ, এবার তিনি স্বনামেই লিখবেন। ধন্যবাদ। এর মানে কি মেঘনাদ? মানেটা তো খুবই সহজ বন্ধু। মাসিক অবিশ্বাস্য পত্রিকার আগামী সংখ্যায় প্রকাশিত হবে ড্রাগন দেবতার চোখ রহস্য উদ্ঘাটনে রহস্যভেদী মেঘনাদের অ্যাসিস্ট্যান্ট অর্ণব সেনের প্রতিবেদন। হ্যাঁ, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় রচিত রহস্যভেদী মেঘনাদের ড্রাগন দেবতার চোখ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে সমস্ত গল্পের আপডেটস সবার আগে আপনার কাছে আসতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও কিছু রহস্য গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।